দর্শক শ্রোতাদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তার নামে যিনি পরম করুণাময় ও দয়ালু। আজকে আমরা কথা বলতে চাচ্ছি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি নিয়ে, এবং এই জন্য আমাদের সঙ্গে আছেন 30 বছরের সাংবাদিক পেশায় অভিজ্ঞ এবং মধ্যপ্রাচ্য বিষয়ে অভিজ্ঞ সিরাজুল ইসলাম সাহেব। সিরাজ ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ শামস ভাই। ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা সবাইকে। যে প্রায় 1 বছর 1 মাস 18 দিন যুদ্ধ চলার পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি হলো। এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করলো আমেরিকা। আমি একটু অবাকই হলাম যে 2 দিন আগে কিন্তু আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই যুদ্ধবিরতি যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবে ভেটো দিয়েছিল। আবার তারা এই 2 দিন পরে বললো যে যুদ্ধবিরতি হলো। আর এই যুদ্ধবিরতি নিয়ে একটু আমার নিজের কাছে একটু খটকা লাগে, আপনি হয়তো সেটা ক্লিয়ার করবেন। লেবাননি হিজবুল্লাহ বলেছিল গাজায় যতদিন যুদ্ধ চলবে আমরা ততদিন যুদ্ধবিরতি মানব না, ওরা যতদিন গাজায় আক্রমণ করে। আবার ইসরায়েল বলেছিল যে আমাদের মিশন সাকসেসফুল না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। তো কোনোটাই তো হয়নি। ওরা কালকেও গাজায় বম্বিং করেছে এবং অনেক লোক মেরেছে কালকেও। তাহলে কি যুদ্ধবিরতি হলো, কেমন যুদ্ধবিরতি হলো, একটু বলবেন কি আমাদেরকে, আমার দর্শকদেরকে? জি, ধন্যবাদ শামস ভাই। ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা সবাইকে। মিডল ইস্টের রাজনীতি কি আপনি নিশ্চয়ই জানেন যে সারা বিশ্বের টোটাল রাজনীতি কন্ট্রোলড হয় বা আবর্তিত হয় এই মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ঘিরে। সেক্ষেত্রে এটা অতিশয় রাজনীতি এমনিই জটিল, আর মধ্যপ্রাচ্যের রাজনীতি আমি মনে করি যে অতিশয় জটিল। এটার মানে ধরুন যদি আপনি ওই যে সাগরে পাওয়া যায় এক রকমের প্রাণী আছে না, যে এই অক্টোপাসের মতো আমার কাছে মনে হয়। এর মুখ খুঁজে পাবেন না আপনি, কোনটা আসল মুখ কোনটা কি, এর মুখ খুঁজে পাবেন না। অর্থাৎ এত পেঁয়াজ থাকে এখানে। তো যে আপনার যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা করলে আপনি আ এই কথাগুলো সব ক্লিয়ার হবেন বা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে আ মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ শুরু হলো গত বছরের সরি ৭ই অক্টোবর থেকে, তারপর থেকে এ পর্যন্ত অনেক কিছু ঘটলো। ৭ই অক্টোবর হামাস এবং জিহাদ আন্দোলন গাজা থেকে যখন ইসরায়েলে আ আ সামরিক অভিযান চালালো, তার পরদিন থেকে সম্ভবত লেবানন বা হিজবুল্লাহ এই যুদ্ধে ছোট আকারে জড়িয়ে গেল এবং দিন, দিন তাদের জড়ানোর মাত্রাটা বেড়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে ইরাক থেকে রেজিস্ট্যান্স ফোর্স, ইয়েমেন থেকে হুথি আনসারুল্লাহ আন্দোলন, তারাও আপনার আ ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মাঝে, মাঝে এবং ইয়েমেন তো একেবারে ইতিহাস ঘটিয়ে দিয়েছে। তো হিজবুল্লাহ, রেজিস্ট্যান্স ফোর্স ইরাকের বা ইয়েমেনের যারা, তারা সবাই কিন্তু একটা কথাই বলেছিল যে গাজায় এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো তারা যুদ্ধবিরতি করবে না। অর্থাৎ তারা তারা তাদের পক্ষ থেকে হামলাটা থামাবে না। এরকম বলেছিল গাজার হামাস এবং জিহাদ আন্দোলন। গাজার জিহাদ এবং হামাস আন্দোলন যেটা বলেছে সেটা আরো বেশি কড়া। সেটা হচ্ছে তারা বলেছে যে গাজা থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না বা কোনো যুদ্ধবিরতি মানবে না এবং ইসরায়েলি সেনা একেবারে কমপ্লিটলি প্রত্যাহার করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, সেনা প্রত্যাহার করতে হবে, ইত্যাদি, ইত্যাদি। হিজবুল্লাহর পক্ষ থেকে আ একইভাবে কথা বলা হয়েছিল যে যদি যতক্ষণ পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যুদ্ধ চলবে। আ তো এখানে আন্তর্জাতিক তো অনেক প্লেয়ার থাকে। আমেরিকা আছে, ফ্রান্স আছে, পশ্চিমা আরো দেশ আছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আছে। মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, লেবাননের অস্তিত্ব অবস্থানের প্রশ্ন আছে। তারপরে ইরান আছে এপাশে। আ সামগ্রিকভাবে যে প্রতিরোধ অক্ষ যেটা, রেজিস্ট্যান্স, এক্সিস অফ রেজিস্ট্যান্স যেটা,
সেটা আছে। এবং আমরা দেখেছি যে গাজা যুদ্ধ এবং লেবানন যুদ্ধ করতে গিয়ে এবার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং ১ বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এটা নতুন ইতিহাস, নতুন রেকর্ড। কিন্তু আমরা দেখেছি যে হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। তাদের মুখপাত্র, মিডিয়া গ্রুপের মুখপাত্র তিনি শহীদ হয়ে গেছেন। তারপরে হিজবুল্লাহর আ বা মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর শহীদ হওয়ার পরে যিনি হিজবুল্লাহর প্রধান হবেন বলে ধারণা করা হচ্ছিল, তিনিও শহীদ হয়ে গেছেন। এরপরে আ গাজার আ হামাস প্রধান ইসমাইল হানিয়া শহীদ হয়েছেন। তারপরে অ্যা গাজার হামাসের যে উপপ্রধান সালেহ আল আরুরি, লেবাননে যিনি থাকতেন, তিনিও শহীদ হয়েছেন। এরপরে ইসরায়েল দাবি করছে, এখনো গাজার হামাসের পক্ষ থেকে বলা হয়নি যে আ আল কাসসাম ব্রিগেড যেটা হামাসের, এই কাসসাম ব্রিগেডের যে প্রধান সেনাপতি তিনি হচ্ছেন আ আপনার মোহাম্মদ দেইফ। ইসরায়েল দাবি করছে মোহাম্মদ দেইফও শহীদ হয়েছেন। এপাশে আ আপনার খুব সম্প্রতি শহীদ হয়ে গেলেন আ সিনাওয়ার। তো দেখা যাচ্ছে যে হামাস এবং হিজবুল্লাহর খুব শীর্ষ পর্যায়ের অনেকগুলো নেতা খুব কাছাকাছি সময়ে, অর্থাৎ এই ১ বছরের ভেতরে তারা শহীদ হয়ে গেছেন। ইসরায়েলের বহু সংখ্যক জেনারেল, আ বড় পর্যায়ের অফিসার মারা গেছে। সেনা গোয়েন্দা বিভাগের লোকজন মারা গেছে। তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হামাস এবং হিজবুল্লাহর আ বড় নেতা শহীদ হয়েছে। তো এছাড়া ধরুন, আমি আমি জানি না যে কোন প্ল্যান নিয়ে তারা কাজ করছে। ইরান, হিজবুল্লাহ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেটা, তারা তো একটা প্ল্যানের আওতায় কাজ করছে। আমি জানি না কি প্ল্যানের আওতায় কাজ করছে, নিশ্চয়ই প্ল্যান আছে। হয়তো সেই প্ল্যানের আওতায় তারা হয়তো যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। হয়তো সময়ের ব্যবধানে এর ভিতরে ডিপ্লোমেসি থাকতে পারে। রাজনীতি তো আছেই, ডিপ্লোমেসি থাকতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে যাতে এই কথা না প্রমাণ হয় যে এরা যুদ্ধবিরতি চায় না, যুদ্ধ চায়। এবং যুদ্ধ চাওয়ার মানেই হচ্ছে যে ওই দেশের জনগণকে ক্ষুব্ধ করা। পাশাপাশি আরেকটা জিনিস বুঝতে হবে, আমাদের লেবাননের আ অবস্থাটা বুঝতে হবে। লেবাননে কিন্তু লেবাননে যুদ্ধ করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কিন্তু কোনো আ একক কোনো গোষ্ঠী না বা সরকার না, অথবা লেবাননের সামরিক বাহিনী না। লেবাননের একটা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সেখানে খ্রিস্টান আছে। হিজবুল্লাহরা প্রধানত শিয়া মুসলমান। তো সেখানে সুন্নি আছে, খ্রিস্টান আছে। খ্রিস্টানের ভিতরে আবার বিভিন্ন রকমের দল উপদল আছে। শিয়া তো আছেই। তো সবকিছু মিলে যদি অ্যা ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধের কারণে আপনার আ ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে লেবাননে, তাতে কিন্তু লেবাননের সব ধরনের মানুষ শিকার। তো এর দায় কিন্তু হিজবুল্লাহর উপরে পড়ছে। এরকম অনেকগুলো ক্যালকুলেশন, ইকুয়েশন, হিসাব-নিকাশ আছে। তো এই সমস্ত সবকিছু মিলে হয়তোবা হিজবুল্লাহর পক্ষ থেকে এই যুদ্ধবিরতি এর প্রতি সম্মতি দেয়া হয়েছে। তবে এটাও ঠিক যে যুদ্ধবিরতি মেনে নেয়া মানেই কিন্তু ইসরায়েলের নৈতিক পরাজয়। নৈতিক পরাজয় এই কারণে বলছি যে আপনার ইসরায়েল গত ২ মাসের বেশি ধরে মারাত্মক রকমের আগ্রাসন শুরু করেছে লেবাননের উপর। কিন্তু যখনই তারা স্থল অভিযানে গেছে, স্থল আগ্রাসন চালাতে গেছে, তখন কিন্তু আসল ঘটনাটা ঘটেছে। আপনি একজন আ মা সেনাবাহিনীর বা অফিসার ছিলেন। আপনি বুঝবেন যুদ্ধের ব্যাপারটা। যে যখন আ স্থল অভিযান আগ্রাসন চালাতে গেছে ইসরায়েল, তখন ইসরায়েলের ট্যাংক ধ্বংস হয়েছে এবং সেনারা একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে, হতাহত হয়েছে এবং ইসরায়েলি সেনাদেরকে দক্ষিণ লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলি হেলিকপ্টারে করে
একের পর এক মানে আমাদের বাংলাদেশে কখনো কখনো একটা আঞ্চলিক ভাষা বলে খ্যাপ দেওয়া হয়েছে, অর্থাৎ একের পর এক মানে সরানো হয়েছে, হেলিকপ্টার গেছে, আবার ফ্লাইট এসে আবার নিয়ে গেছে, এরকম ভাবে মারাত্মক অবস্থা সৃষ্টি। নট অনলি দ্যাট, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেসরকারি বাসভবনে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ড্রোন হামলা চালিয়েছে এবং সেই ড্রোন লেবানন থেকে ইসরায়েলের ভেতরে 70 কিলোমিটার দূরে গিয়ে আপনার এই নেতানিয়াহুর বাড়িতে হামলা চালিয়েছে। শুধু তাই না, গত সম্ভবত 19 বা 21 ডিসেম্বর ইসরায়েলের যে বিমান বাহিনীর প্রধান তামের কি যেন ভদ্রলোকের নাম, তার অফিসে হামলা চালিয়েছে আপনার হিজবুল্লাহ যোদ্ধারা। এই সমস্ত এই খবরটা প্রচার হতে দেয়নি এবং নেতানিয়াহুর বাড়িতে যে হামলা হয়েছিল সেটা প্রচার হতে দিতে চায়নি, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি এতটাই মানে প্রকাশ হয়ে পড়েছিল ঘটনাটা, এটা আর আটকে রাখতে পারেনি। তো এইরকম ক্রিটিক্যাল কিন্তু অভিযান হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো হয়েছে। তো এই ইসরায়েল বিমান হামলা চালিয়ে লেবাননের বেসামরিক জনগণকে হত্যা করেছে বহু সংখ্যক। যুদ্ধের ময়দানে কিন্তু আপনার হিজবুল্লাহর যোদ্ধাদেরকে সরাতে পারেনি, পিছু হটাতে পারেনি এবং ইসরায়েলের পক্ষে এটা সম্ভব না। যার কারণে আপাতত হয়তো কৌশলগত কারণে হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে নৈতিকভাবে পরাজয় ঘটেছে ইসরায়েলের, কারণ তারা প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রীয় শক্তি। তাদের অঙ্গন থেকে আমি ব্যক্তিগতভাবে যদি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই না, আমি রাষ্ট্র হিসেবে মনে করি না ইসরায়েল একটা রাষ্ট্র দখলদার শক্তি এবং আমেরিকার একটা গ্যারিসন ক্যান্টনমেন্ট, এছাড়া কিছু না। কিন্তু তারপরেও যদি আন্তর্জাতিক অঙ্গন থেকে পশ্চিমা বিশ্বের দৃষ্টিকোণ থেকে যদি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে দেখা হয়, তাহলে ইসরায়েলি যে সামরিক বাহিনী একটা রাষ্ট্রীয় শক্তি এবং বিপুল সামরিক শক্তির অধিকারী, তারা হিজবুল্লাহর মতো একটা সংগঠনের কাছে একের পর এক যুদ্ধে বিপর্যস্ত হয়ে তারা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। এটা ইসরায়েলের জন্য এটা সত্যি কথা যে সামরিক দিক থেকে ইসরায়েল যতক্ষণ না বিজয়ী হবে তার মানে তারা হেরে গেছে, এটা কিন্তু সত্যি। কারণ তারা অ্যাটাক করেছে, তারা ক্যাপচার করতে চেয়েছিল, তারা পারেনি, তার মানে তারা যুদ্ধে হেরে গেছে। কিন্তু ক্ষয়ক্ষতির দিক থেকে কিন্তু গাজা তো একদম শেষ হয়ে গেছে, লেবাননে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো তারপরেও যে এরা যুদ্ধবিরতি মেনে নিল, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আল্লাহ জানেন। তবে আপনি যেটা বললেন, এটা রাজনীতি, সমরনীতি বা কূটনীতির জন্য তারা এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কিন্তু আমার মনে হয় হেজবুল্লাহ গাজা কিন্তু যুদ্ধবিরতিতে রাজি হয়নি। যুদ্ধবিরতি হয়েছে ইসরায়েল এবং লেবাননের মধ্যে। তো অটোমেটিক্যালি ইমপ্লাইড যে হিজবুল্লাহ আছে, কিন্তু ওরা বলেনি ওরা যুদ্ধবিরতি করছে, কিন্তু বলেনি। জি, আচ্ছা, হিজবুল্লাহ এখানে আরেকটা কথা বলে রেখেছে সাহস ভাই, আপনার প্রশ্নে আসেন, আমি একটু এই কথাটা বলে রাখি। হিজবুল্লাহ কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে ইসরায়েল যদি কোন রকমের এই যুদ্ধবিরতি লঙ্ঘন করার চেষ্টা করে, সাথে সাথে তার জবাব হবে। এবং আরেকটা কথা আমি একটু বলে রাখি, হয়তো এটা নিয়ে বিস্তারিত পরে আলাপ করা যাবে। ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি কিন্তু আজকে বলেছেন, এই যে আজকে বৃহস্পতিবার চলে যাচ্ছেন, আজকে তিনি বলেছেন যে যুদ্ধবিরতি যেটা হয়েছে সেটা তো গাজা যুদ্ধের অবসানের জন্য একটা সূচনা হতে পারে। এটা অর্থাৎ গাজা যুদ্ধের অবসান ঘটানোর একটা টার্গেট থাকতে পারে এবং তার জন্য একটা প্রস্তুতির সূচনা হতে পারে এই যুদ্ধবিরতি। এটা কিন্তু অনেক বেশি ইঙ্গিতবাহী একটা কথা। জি, আচ্ছা, আর একটা কথা হচ্ছে, যদি আমরা স্মরণ করি, ইসরায়েল মাসখানেক আগে যে ইরানে আক্রমণ করেছিল, তারপর থেকে ইরান কন্টিনিউয়াসলি বলে আসছে যে তারা ইসরায়েলে আক্রমণ করবে এবং সে আক্রমণটা হবে ভীষণ কঠিন, একদম ইসরায়েলের জন্য একটা উচিত শিক্ষা হবে, এরকম বারবার তারা বলে আসছিল।
এখন এই যুদ্ধবিরতি দিয়ে কি তাদের এই হুমকি কি মিয়ে গেল, না এখনো হুমকিটা আছে? আপনি না কি না মনে করেন? না, এই এই হুমকি থেকে ইরানের পিছিয়ে আসার বা মিইয়ে যাওয়ার বা মিলিয়ে যাওয়ার বা ম্লান হবার কোনো কারণই নেই। কারণ হচ্ছে যে হিজবুল্লাহর সাথে যে ইসরায়েলের যুদ্ধ আর গাজার সাথে ইসরায়েলের যে যুদ্ধ, সেটা এই দুটো বিষয় আলাদা। আর ইরানের প্রেক্ষাপটটা আলাদা। ইরান ইসরায়েলের বিরুদ্ধে কখন যুদ্ধ করেছে বা কখন হামলা চালিয়েছে? অ্যাকচুয়ালি প্রতিশোধমূলক হামলা কখন? দুটো ঘটনার পরে। একটা হয়েছে যে সিরিয়ায় যখন ইরানি দূতাবাসের যে কনসুলেট অফিস, সেই অফিসে যখন হামলা চালিয়েছে, সেটাকে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হিসেবে ধরা হয়েছে এবং এটা ফ্যাক্ট, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জি জি, যেকোনো অবশ্যই। দূতাবাস বা কূটনৈতিক যে প্রতিষ্ঠান সেটা সার্বভৌম আ সেই দেশের সার্বভৌম আ আছে সেখানে। যদিও সেটা সিরিয়ায় অবস্থিত, বাট ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে আন্তর্জাতিক আইন অনুসারে। তো ইরানের সার্বভৌমত্ব যখন লঙ্ঘন করেছে তখন কিন্তু ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছে ইরান। পরবর্তীতে হামাস নেতা ইসমাইল হানিয়াকে যখন হত্যা করা হয়েছে ইরানের ভূখণ্ডে, তখন ইরানের একেবারে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে এবং সেই সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিশোধ হিসেবে ইরান হামলা চালিয়েছে। পরবর্তীতে ইসরায়েল যখন আবার হামলা চালিয়েছে ইরানের উপরে, তখন তারা কিন্তু আবার ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং এই যে সার্বভৌমত্ব লঙ্ঘন করলো, এই সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব ইরানকে দিতে হবে, তারা দেবে সেই কথা বলছে। এবং গতকালকে আপনি জেনে থাকবেন বা শুনে থাকবেন, ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি সেনা অফিসারদের সাথে বৈঠকে তিনি বলেছেন যে ইরানের সামরিক বাহিনীকে আপনার করতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, বাড়াতে হবে এবং সামরিক শক্তি বাড়াতে হবে। দুটো জিনিস খেয়াল করেন। এটা কিন্তু তিনি বলেছেন এবং যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর মানে হচ্ছে যে ইরান এই মুহূর্তে আপাতত এক রকমের যুদ্ধের ভেতরেই আছে বা মধ্যপ্রাচ্যের যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইরানের পিছিয়ে থাকার বা নীরব থাকার বা চুপ থাকার কোনো স্কোপ নেই। এই জায়গা থেকে কিন্তু ইরান বলছে, ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে হবে, সামরিক শক্তি বাড়াতে হবে। এছাড়া গতকালকে ইরানের সামরিক বাহিনীর প্রধান অর্থাৎ চিফ অফ স্টাফ যিনি মেজর জেনারেল আলী বাকেরি, তিনিও বলেছেন যে ইরানের জবাব হবে, এর থেকে পিছিয়ে আসার কোনো কারণ নেই। তার ২ দিন বা ৩ দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনিও বলেছেন যে ইরান তার জবাব দেবেই এবং ইরান ইসরায়েল যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি ইসরায়েলকে পেতে হবে এবং আ একটা কঠিন শাস্তি হবে। এই জায়গা থেকে ইরান সরে আসেনি। যুদ্ধবিরতি যেটা হয়েছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে। এর সাথে ইরানের কোনো জি জি, সম্পর্ক আমরা ধরে নেই। নিতে পারি যে ইরান তাদের সময় সুযোগ বুঝে আক্রমণ করবে ইসরায়েলে। তো হুম, যাক, আমি আর একটা ব্যাপার বুঝি না, একটু কষ্ট হয় বুঝতে। আপনি হয়তো জানেন যে আমাদের চ্যানেলের মোটো হচ্ছে টু রিয়ালাইজ দি রিয়াল লাইজ, উই নিড রিয়াল আইজ। মানে সত্যিকারের ঘটনা বুঝতে হলে আমাদের সত্যিকারের চোখ থাকা প্রয়োজন। তো সেই জি, জন্য আপনার কাছে একটা প্রশ্ন করবো, একটু ট্রিকি হতে পারে। বাংলাদেশে আমাদের মেজরিটি মুসলমান। একসময় আমি নিজেও মনে করতাম এরদোগান বুঝি ভীষণ ইসলামের জন্য নিবেদিত প্রাণ। এখনো আমাদের অনেক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে, এ করবে, ও করবে, কিন্তু আমি যতদূর জানি ইসরায়েলের মূল তেল সাপ্লাই হয় আজারবাইজান থেকে, যা টার্কি হয়ে ইসরায়েলে যায়, 40% তেল। আর একটা হচ্ছে যে তারা ইসরায়েলি সৈনিকদেরকে এই যুদ্ধের ভিতরে খাবার, পানি টানি এগুলো সাপ্লাই করছে এবং অনেক যুদ্ধ সরঞ্জাম ওরা সাপ্লাই করেছে। আমার কাছে এটা মনে হয় যে একটু প্রশ্নবোধক, যে যার নামে এত সুনাম সেখানে এগুলো করছে। আচ্ছা, আর একটা সবচেয়ে বড় যেটা, যে এই যে যুদ্ধবিরতি হলো, যুদ্ধবিরতির পরে কিন্তু সিরিয়াতে আবার আসাদ বিরোধী আন্দোলন মাথাচাড়া জেগে উঠছে। গতকাল মনে হয় 100 জন লোক মারা গেছে এবং আমরা জানি সবাই যে এই আসাদ বিরোধী যুদ্ধ আহ, মদদ দেয় হচ্ছে আমেরিকা ও ইসরায়েল। তা আমি একটা নিউজে নাম শুনলাম, এর ভিতরে নাকি
টার্কিও আছে, এরদোগান, টার্কি মানেই তো এরদোগান। এখন এই যে লোকটাকে আমরা ইসলামের রক্ষক মনে করি, সে কেন এরকম প্রশ্নবোধক কাজ করে আমি তো বুঝতে পারতেছি। আপনি একটু বলবেন কি? জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োচিত বিষয় নিয়ে আপনি আলোচনার অবতারণা করলেন। একটা ব্যাপার হচ্ছে কি যে, এই যে সিরিয়ায় যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে ২০১১ সাল থেকে, আরব বসন্ত শুরু হয়েছিল যখন থেকে। তো আমি সবসময় বলে আসছি বা বলেছি, এ নিয়ে বহু কলাম লিখেছি, বহু টক শোতে আলোচনা করেছি। যে সিরিয়ার যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা যে ভয়ংকর রূপ ধারণ করেছিল, তার প্রধান একটা বড় কারণ ছিল তুরস্ক। তুরস্কের জন্যই আজকের এই পরিস্থিতি। এবং আপনি আপনার হয়তো খেয়াল করে থাকবেন বা স্মরণ করতে পারবেন যে যখন সিরিয়ার ক্রাইসিসটা খুব কঠিন আকার ধারণ করলো ২০১১-১২ সালের দিকে, তখন কিন্তু সিরিয়ার সিরিয়া তুরস্কের একটা বিমানও সম্ভবত ভূপাতিত করেছিল। আ এরকম ঘটনা পর্যন্তও ঘটেছে তখন। এরপরে আ আসাদ বিরোধী এই যে একটা হাইপ তোলা হয়েছিল, এটা কেন হয়েছিল? আসলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এরদোগান কিন্তু তার দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেননি, করেনি এবং আ এমনকি একেবারে বেসিক কতগুলো জিনিস যেগুলো করা উচিত ছিল, এগুলো করলে মনে হয় কোনো সমস্যা হতো না। এমন এরকম কাজগুলো করে। যেমন অ্যাম আ এ তুরস্কে প্রস্টিটিউশন পর্যন্ত রয়েছে এখনো পর্যন্ত। আপনার এই এ এরদোগানের সময়। যিনি ইসলামের কথা বলেন, ইসলামকে অনেক কিছু করবেন এটা সেটা মুসলমানদের জন্য বহু কিছু। কিন্তু তিনি আ এই তুরস্কে প্রস্টিটিউশন পর্যন্ত বন্ধ করতে পারেন। এরপরে মহিলাদের জন্য মিনিমাম কোনো নীতিমালা তৈরি করতে পারেননি। যে অন্তত হিজাব পড়তে পারত মহিলারা, মাথায় কাপড় রাখার ব্যবস্থা করতে পারত। বা আরো অনেক কিছু। তিনি তো তার জীবনটাই তো কাটিয়ে দিলেন। দীর্ঘদিন ধরে তো তিনি ক্ষমতায়। আর কবে করবেন? আজ না কাল, কাল না পরশু ক্ষমতাটা একটু সুসংহত করার জন্য সময় লাগবে। আর কবে তার? তার তো সামনের ৪ তো সম্ভবত তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না বা দায়িত্ব পালন করতে পারবেন না। তাইলে আর কবে তিনি করবেন? আসলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তিনি ইসলামের কথা বলেন। সিরিয়ায় মুসলিম ব্রাদারহুডের শাসন কায়েমের স্বপ্ন দেখিয়েছিলেন মুসলিম বিশ্বকে তখন তিনি। মিশরে যখন আ ব্রাদারহুড ক্ষমতায় আসলো এবং আরব বসন্ত হলো, আ আরব বসন্তের পর তো মিশরের ক্ষমতায় আসলো ব্রাদারহুড এবং সেই আরব বসন্ত তো আ খুব কৌশলে কায়দা করে যে সমস্ত আরবের গণজাগরণ নিজে ঠেকানো হলো সিরিয়ায়। এবং সিরিয়ায় লোভ দেখানো হলো বা মানুষকে বুঝানো হলো যে আ মুসলিম ব্রাদারহুডের শাসন কায়েম হবে সিরিয়ায়। একসময় আ তাদের ভাষায় যে হাজার, হাজার লোককে হত্যা করা হয়েছে। মুসলিম ব্রাদারহুডের লোক এই বাশার আসাদের বাবা হাফেজ আল-আসাদ সেই দেশে এখন মুসলিম ব্রাদারহুডের শাসন কায়েম। কিন্তু তুরস্কে নিজে মুসলিম ব্রাদারহুডের শাসন কায়েম করার কোন ব্যবস্থা কিন্তু এরদোগান করেনি। এটা একটা প্রতারণা। পাশাপাশি তো এই যে সিরিয়ায় মুসলিম ব্রাদারহুডের শাসন কায়েমের লোভ দেখালো মুসলমানদেরকে। এইটা বেসিক্যালি পাশ্চাত্য এবং আরব বিশ্বের রাজতান্ত্রিক সরকারগুলোর চাপে এবং টোপে চাপে এবং টোপে এরদোগান এই কাজ করেছেন। আচ্ছা, পাশাপাশি আপনার আ আইএস যে জঙ্গি গোষ্ঠীটা বা যে ভয়াবহ সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হলো, এই সন্ত্রাসী গোষ্ঠীকে একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান এবং আইএস জঙ্গি হিসেবে ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশের যে সমস্ত জঙ্গি সিরিয়ায় গিয়ে বাশার আল-আসাদের সরকার, হিজবুল্লাহ, রাশিয়া এবং আমেরিকার সেনাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, তাদেরকে তুরস্কের ভূখণ্ড ব্যবহার করে সিরিয়ায় প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, পাশাপাশি আ সিরিয়ার সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকা যে সমস্ত কায়দা কৌশল করছিল, যে সমস্ত প্রোগ্রাম করছিল, তা এইগুলো বাস্তবায়ন করার জন্য ফ্রেন্ডস অফ সিরিয়া নামে একটা স আ পা সংস্থা গড়ে তুলেছিল হিলারি ক্লিনটন।
হিলারি ক্লিন্টন তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এবং এই ফ্রেন্ডস অফ সিরিয়ার 2 দফা বৈঠক হয়েছিল তুরস্কে। অর্থাৎ সিরিয়াকে ধ্বংস করার জন্য যা যা করার তার সমস্ত সবকিছু নিজে এরদোগান করেছেন, তার সরকার করেছে, এবং তার সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে। পরবর্তীতে যখন আইএস এর এই যে পাগড়িধারী জঙ্গি গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী যখন মুখোশ উন্মোচন হয়ে গেল যে এরা প্রকৃতপক্ষে মুসলমান না, এবং মুসলমানদের স্বার্থ এরা দেখছে না, এরা ইসলাম কায়েম করতেছে না, খেলাফত কায়েম করতেছে না, এরা মূলত উগ্র জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে পাশ্চাত্য এবং ইহুদিবাদী ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করে দেবে, তখন এইটা ধরা পড়ে গেল। তো তখন তুরস্ক তাড়াতাড়ি করলো কি, এই আইএস বাদ দিয়ে তারা তাহরির আর শামস শাম তাহারি হায়াত হায়াতে তাহারি শাম পরে এই নাম গ্রহণ করেছে, এর আগে অন্য একটা নাম ছিল। এই এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীকে মূলত তারা মদত দিতে থাকলো এরদোগান, এবং তারা বলল যে এটা মডারেট ইসলামপন্থী গোষ্ঠী, এদেরকে মারা যাবে না, এরা আইএস না, কিন্তু বেসিক্যালি এবং এদেরকে অস্ত্র দিয়ে আপনার বাশার আসাদ সরকারকে উৎখাত করার জন্য ব্যবস্থা করে দেবে। এবং দেখা গেল যে এদেরকে যে অস্ত্র দেয় সেই অস্ত্র সবই ওই আপনার আইএস এর হাতে পড়ে, অথবা সন্ত্রাসী গোষ্ঠীগুলো যাদের যে সমস্ত অস্ত্র দেয় তাদের কাছে সে সমস্ত অস্ত্র আবার কুর্দিদের কাছে চলে যায়, নানান কাহিনী। তো সবকিছু মিলে তুরস্ক সিরিয়ার আজকের এই পরিস্থিতি তৈরি করার জন্য আমি মনে করি যে 1 নম্বর দায়ী দেশ হলো তুরস্ক। আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব থেকে শুরু করে আরো যারা নেগেটিভ রোল প্লে করেছে আপনার সিরিয়ার বাশার আসাদ সরকারের বিরুদ্ধে, তার সবার চেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ ডেঞ্জারাস রোল প্লে করেছে এই তুরস্ক। ফলে এখন এই যে দেখুন, একটা জিনিস খেয়াল করুন, আজকে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি হয়েছে, লেবানন পুনর্গঠনের একটা প্রশ্ন আসবে, এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন কতদূর কি হলো সেগুলো পর্যবেক্ষণ করার ব্যাপার আছে, অনেক কিছু। এপাশে গাজায় তো এখনো লেবাননে হামলা, লেবাননের সাথে যুদ্ধবিরতি যেহেতু হয়েছে, অতএব ইসরায়েল চাইবে যে গাজাকে একেবারে তছনছ করে দিতে, তছনছ তো হয়ে গেছে, একেবারেই শেষ করে দেওয়ার চেষ্টা করবে এখন। সেই জায়গায় সমস্ত মুসলিম বিশ্বের যেখানে ফোকাস থাকার কথা, সেখানে এই তুর্কি সমর্থিত হায়াতে তাহরির আসাম সেই গোষ্ঠী এই সিরিয়ার বিরুদ্ধে, সিরিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে, এবং শুধু তারা না, তারা একটা জোট কোয়ালিশন করে, এই জঙ্গি গোষ্ঠীর, সন্ত্রাসী গোষ্ঠীর কোয়ালিশন করে তারা এই কাজ করেছে। তার মানে হচ্ছে যে যখন ইরান, হিজবুল্লাহ বা অন্যরা গাজার দিকে নজর রাখবে, এবং মধ্যপ্রাচ্যের এই চলমান কঠিন এবং জটিল পরিস্থিতিতে তারা প্ল্যান করবে, প্রোগ্রাম করবে এবং কৌশল নির্ধারণ করবে, সেই জায়গায় এখন নতুন করে সিরিয়াকে নিয়ে ব্যস্ত হতে হবে, যেখানে সিরিয়ায় হিজবুল্লাহর যোদ্ধাদের অংশগ্রহণ অপরিহার্য এই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই। সেখানে অর্থাৎ হিজবুল্লাহকে আবার এখানে টেনে আনার ব্যবস্থা করতে হচ্ছে। তখন তো লেবানন অরক্ষিত হবে, তো লেবানন অরক্ষিত হলে তো তখন ইসরায়েলের জন্য পথ করে দেওয়া হলো। তার মানে আলটিমেটলি তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েলের জন্য কাজ করছে, ইসরায়েলের স্বার্থে কাজ করছে, ইসরায়েলের লেবানন এবং গাজায় আরো গণহত্যা বা আরো আগ্রাসন জোরদার করার জন্য পথ করে দিচ্ছে, এটা আমরা বলতেই পারি। জি জি, এটা এখন আমার কাছে পরিষ্কার যে উনি ইসলামের পক্ষে কাজ না করে ইসরায়েলের পক্ষে কাজ করছেন। কারণ যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সৈনিকদেরকে খাবার দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, ওইগুলা তুরস্কের ছবি আমি নিজে দেখেছি। আর এই ইসরায়েল, সে বলতেছে ইসরায়েলকে শেষ করে দেওয়া হবে বলেই এই যুদ্ধের ভিতরে কিন্তু সে সিরিয়ায় আক্রমণ করেছে, সিরিয়ার কুর্দি এলাকায় বম্বিং করেছে। আর গতকাল তো তারা সবাই মিলে একসঙ্গে 100 জনকে হত্যা করেছে। তো আসলে চিন্তা করলে দেখা যাবে মুসলমানদের শত্রু মুসলমানরাই, আমাদের দেশেও তাই, আন্তর্জাতিক অঙ্গনেও তাই। তারা ইসরায়েলকে পথ করে দিবে ইরানে বম্বিং করার জন্য। আবার ইরান যখন বম্বিং করতে যাবে ইসরায়েলকে সমস্ত তথ্য আগেই আমেরিকা এবং ইসরায়েলকে জানিয়ে দেয় যে ইরান থেকে তোমাদের দেশের উপর মিসাইল আসে। যাক, এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, সবাই নিজের বিচার আল্লাহ আমাদের নিজে নিজে করবে, যে যা করবে সেই রকম ফল পাবে। আমরা যেন সেই কঠিন
বিপদের দিকে ধাবিত না হয়, সেটাই দোয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে কথাগুলো বলার জন্য। আমি আমার দর্শক শ্রোতাদের আবার সালাম অভিনন্দন জানিয়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা মেলা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।